এই নিন দিদি, মন্দির থেকে বৌমার জন্য এই কবচটা বানিয়ে এনেছি। গায়ে হলুদ আর মেহেন্দি হয়ে যাবার পর বৌমাকে এটা পরিয়ে দেবে। আমাদের রাজস্থানে এরকম শোনা যায় যে কাঁচা হলুদের গন্ধ নতুন বউকে দুর্বল করে দেয়। তুমি এই কথাটা মনে রেখো। গায়ে হলুদ হয়ে গেলে বৌমাকে বাড়ি থেকে বেরোতে দিও না। আপনি চিন্তা করবেন না দিদি, আমি আজকে এই কবচটা ওকে পরিয়ে দেব। কারোর কুনজর পড়বে না ওর ওপর। আপনার যৌতুক হয়ে থাকবে 5 দিনও আমার কাছে। আশীর্বাদের পর মেঘার গায়ে হলুদ এবং মেহেন্দির অনুষ্ঠান হলো এবং তারপর সাহিল বরযাত্রী নিয়ে তাদের দরজায় এসে পৌঁছল। বিবাহ সম্পন্ন হওয়ার পর 8 ঘন্টার সফর। তোমার সাথে সব দরকারি জিনিসগুলো নিয়ে নিয়েছো না তুমি? সবার আগে আমাদের পৈতৃক প্রাসাদে তোমার গৃহপ্রবেশ হবে। ওখানে কিছুদিন থেকে অনুষ্ঠানগুলো সম্পূর্ণ করতে হবে। তারপর আমরা আমাদের জয়পুরের বাড়িতে ফিরবো, কেমন? হ্যাঁ গো, আমি সব রেখে দিয়েছি, তুমি একদম টেনশন নিও না। মেঘা গাড়িটা থামালো এবং দৌড়ে গিয়ে এক শুনশান রাজপ্রাসাদের দরজা খুলে তার ভেতরে চলে গেল। মেঘা ওই রাজপ্রাসাদে পা রাখতেই অশ্বত্থ গাছে ঝুলে থাকা অসংখ্য বাদুড় একসাথে আকাশের দিকে উড়ে গেল, আর বাইরে ঝুলে থাকা দোলনাটা নিজে থেকেই দুলতে আরম্ভ করে দিল। কি করছো বলো তো তুমি? এভাবে যেখানে সেখানে ঢুকে যাওয়া যায় না। ভুলো না তুমি একজন নতুন কনে, আর এটা একটা রাজপ্রাসাদের ভগ্নস্তূপ। কেউ থাকে না এখানে। এরপরে আর কোনোদিনও এসো না এখানে। এখন চলো। কি হলো, ভূত দেখে নিলে নাকি? এইভাবে রিয়াক্ট করছো কেন? আরে বাবা, একটা ছবিই তো তুলতে চেয়েছিলাম শুধু আমি। প্লিজ তোলো না। মেঘা জেদ করছে দেখে সাহিল তার ফোনের ক্যামেরায় মেঘার একটি ছবি তোলে। তারপর তাকে নিয়ে গাড়িতে এসে বসে, আর গাড়ি তাদের গন্তব্যস্থলের দিকে এগোতে থাকে। রাশি, তাড়াতাড়ি আরতির থালাটা নিয়ে আসো, বৌমাকে আশীর্বাদ করব। সাহিলের মা মালিনী তার নতুন বউ মেঘাকে বরণ করে নেয় এবং তাকে মঙ্গল ঘটটা পা দিয়ে ঠেলে বাড়ির ভেতরে ঢুকতে বলে। শাশুড়ি মায়ের কথা শুনে মেঘা হঠাৎ মঙ্গল ঘটটা ভালো করে দেখতে থাকে এবং তারপর নিজের বাঁ পা দিয়ে মঙ্গল ঘটটা এমনভাবে ফেলে যে চালটা বাড়ির বাইরের দিকে এসে পড়ে। এটা কি মূর্খের মতো কাজ করলে তুমি বৌমা? অলক্ষণে কাজ করলে তুমি। বৌমা ঘরের লক্ষ্মী হয়, আর চাল হলো সৌভাগ্যের প্রতীক। সেই জন্য কলসি তোমার ডান পা দিয়ে ভেতরের দিকে ফেলা উচিত ছিল, যাতে বৌমা সৌভাগ্য নিয়েই বাড়িতে প্রবেশ করে। আর তুমি তুমি ঘরের সমস্ত সুখ সমৃদ্ধিকে বাইরের দিকে ফেলে দিলে। এইভাবে উল্টো দিকে কলসি কে ফেলে? আরে মা, ছাড়ো না এসব। ভুল করে ফেলেছে। এমন ভুল কি কেউ জেনে বুঝে করে? অনেকটা পথ এসেছে তাই ক্লান্ত হয়ে গেছে। এতটা পথ ট্রাভেল করার অভ্যেস নেই তোর। সাহিল এমনটা বলার পরে তার মা চুপ করে গেল, কিন্তু সাহিলের সঙ্গে ভেতরে যাওয়ার পথে মেঘা এমনভাবে মালিনীর দিকে তাকিয়ে হাসল যে মালিনী চমকে গেল। যেভাবে এই মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা কুরুচি সম্পন্ন হাসি এসে গেল, সেটা দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই কলসিটা ও ভুল করে নয়, ইচ্ছাকৃত বাইরে ফেলেছে। কিন্তু বৌমা এটা কেন করলো? থেকেই মালিনীর মনে বারবার মেঘার ওই রহস্যময় হাসি আর মঙ্গল ঘটের বাইরের দিকে পড়ে যাওয়াটা ভেসে আসছিল। পরের দিন সকালে সাহিল, তুই যা গিয়ে পুরোহিত মশাইকে ডেকে নিয়ে আয়। কিছু নিয়ম রীতি করতে হবে। বৌমাকে বলিস তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে। সাহিল মেঘাকে তৈরি হতে বলে ঠাকুর মশাইকে আনতে চলে যায়। আরে আমি তো সাহিলকে বললাম যে বৌমা যেন তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। আর এখন তো 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু বৌমা তো এখনো তৈরি হয়ে এলো না। মালিনী মেঘার ঘরের দরজার কাছে পৌঁছেই চমকে দাঁড়িয়ে যায়। ভেতর থেকে মেঘার খিলখিল করে হেসে ওঠার শব্দ ভেসে আসছিল। দেখো, কেউ চলে আসবে, ছাড়ো আমায়। আরে সবসময় কেউ না কেউ আমার দিকে নজর রাখে, আর এই বুড়িটা তো বড্ড বেশি নজর রাখে। সাহিল তো বাড়ি থেকে বেরিয়ে গেল, তাহলে বৌমা কার সঙ্গে কথা বলছে? মালিনী কিছুই বুঝতে পারল না। কিছু না ভেবেই সে দরজাটা খুলে ঘরের ভেতরে চলে গেল।
কিন্তু ভেতরে কেউ ছিল না। গোটা ঘরটাই ফাঁকা পড়েছিল। একটু আগেই তো আমি কথা বলার শব্দ পেলাম, এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? মালিনী দাঁড়িয়ে কথাটা ভাবছিল, আর হঠাৎ বাথরুমের দরজা খুলে মেঘা বেরিয়ে এলো, তার শাড়িটা একটু ঠিক করতে করতে। আচ্ছা, এখন এটা দেখানোর চেষ্টা করছে যে ও বাথরুমে ছিল, কিন্তু ও হয়তো জানে না আমি সব শুনে ফেলেছি। ওকে যদি এখন সোজাসুজি জিজ্ঞাসা করি, ও অস্বীকার করবে। আমাকে ওর উপরে নজর রাখতে হবে। মালিনী তার বৌমা মেঘাকে সন্দেহ করছিল এবং এখন সে সব কথা জানতে চাইছিল। কিছুক্ষণ পরেই পুজো আরম্ভ হয়ে গেল এবং সকলেই গৃহপ্রবেশের পূজায় ব্যস্ত হয়ে পড়ল। পরের দিন, মেঘা, এটা কেমন গন্ধ বলো তো আমাদের ঘরে? আমি আমি তো ঠিক করে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না। আমার মাথাটাও ঘুরছে, মনে হচ্ছে আমি বমি করে ফেলবো। আচ্ছা, আমি তো এরকম কিছুই বুঝতে পারছি না। সাহিল দেখল যে মেঘার হাবভাব বেশ বদলে গেছে। ও কথা বলার সময় একবারও সাহিলের চোখের দিকে তাকাচ্ছিল না। তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল এবং ও সারাক্ষণ নিজের চুল নিয়ে খেলতে খেলতে নিজের মনে গুনগুন করে গান গাইছিল। মেঘা, মেঘা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? সাহিল তাকে জোরে ডাকার পরে হঠাৎ মেঘা তার সম্বিত ফিরে পায়। আচ্ছা, কিছু হলো নাকি এক্ষুনি? মেঘার আচরণটা সাহিলের ঠিক লাগছিল না, কিন্তু ও মেঘাকে কিছুই বলল না। কিছু না, এক কাপ চা খাওয়াবে প্লিজ? মাথাটা খুব ঘুরছে। মেঘা রান্নাঘরের দিকে যায় এবং রান্নাঘরে উপস্থিত সাহিলের বড় ভাইকে মেঘা অদ্ভুতভাবে তার লাল লাল চোখ দিয়ে দেখতে থাকে। কি ব্যাপার মেঘা, তুমি ঠিক আছো? মেঘা আস্তে আস্তে বিনয়ের দিকে এগিয়ে যায়, যে কারণে বিনয় খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। এই নাও আমাদের কুলদেবীর প্রসাদ, আমি এটা দিতেই এসেছিলাম। বিনয় যখনই প্রসাদটা মেঘার হাতে দেয়, মেঘা বিকটভাবে চিৎকার করে উঠে সেখান থেকে পালিয়ে যায়। বিনয়ের কিছু বোঝার আগেই সে দেখল মেঘা হেঁটে হেঁটে রান্নাঘরের দিকেই আসছে, কিন্তু এইবার তাকে দেখে মেঘা তার মাথায় ঘোমটা টেনে নেয়। মা, তোমার মেঘাকে একটু অদ্ভুত লাগে না? কখনো একেবারে কাছে চলে আসে কথা বলতে বলতে, কখনো আবার ঘোমটা টেনে দূরে দাঁড়িয়ে থাকে। বিনয় তার মাকে রান্নাঘরের ঘটনা খুলে বলে। আরে, 1 নম্বরের একটা চরিত্রহীন মেয়ে আমাদের কপালে জুটেছে। ছি, তোকে তো ও স্পর্শ করার চেষ্টা করছিল। নতুন বউয়ের এই কাণ্ড কারখানা শুনে মালিনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি নিজের কানে ওকে অন্য কারোর সঙ্গে ঘরের ভিতরে কথা বলতে শুনেছি, আর তারপরে এই ঘটনা। কিরকম একটা অভদ্র অসভ্য মেয়ে এসে জুটেছে এখানে। আমাকে নজর রাখতে হবে ওর উপরে, না হলে আমাদের পরিবারের সম্মানও মাটিতে মিশিয়ে দেবে। তখন প্রায় মধ্যরাত। মালিনীর ঘরের ভেতরটা যেন কেমন ঠান্ডা হয়ে উঠেছিল, আর তাতে করেই তার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। জানলার দিকে তাকাতেই সে দেখতে পায় জানলার পেছন দিয়ে একটা ছায়া হেঁটে চলে যাচ্ছে। এত রাত্রেবেলা কে ঘুরে বেড়াচ্ছে বাড়ির ভেতরে? মালিনী বিছানা থেকে নেমে আস্তে করে তার ঘরের দরজাটা খোলে। তখন সে দেখে মেঘা দ্রুত পায়ে হেঁটে তার ঘরের দিকে চলে যাচ্ছে। কোথা থেকে আসছে ও এত রাত্রেবেলা? ওর মনে মনে আসলে কি চলছে? মালিনী এখন সবসময় তার বৌমা মেঘাকে চোখে চোখে রাখে। মেম সাহেব, চুড়িওয়ালা এসেছে। আপনি কি নতুন বউয়ের জন্য চুড়ি আনতে বলেছিলেন? মেঘা, যাও গিয়ে চুড়ি পছন্দ করো, আমি আসছি। 2 মিনিটও হয়নি, মেঘা হঠাৎ সিঁড়ি দিয়ে নেমে তার শাশুড়ি মায়ের কাছে যায়। মা, আপনি ডেকেছিলেন? আমি একটু বাথরুমে গিয়েছিলাম। বাথরুমে ছিলে? এক্ষুনি তো বাইরে চুড়ি নিতে গিয়েছিলে তুমি। তোমার মাথা ঠিক আছে তো? এত তাড়াতাড়ি তুমি সিঁড়ি থেকে ওপরে গিয়ে আবার নিচে নেমে এলে কি করে? আমি তো এক্ষুনি ওপর থেকেই এলাম। কোন চুড়ি? মালিনী ছুটে ছুটে চলে যায় তার বাড়ির উঠোনের দিকে, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। এটা কি করে হতে পারে? ও তো এক্ষুনি বাইরে গিয়েছিল, তাহলে ওপর থেকে কি করে নামলো?
আমি কিছুই বুঝতে পারছি না। সেই রাতেই মা, আমি আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছি, কাল ফিরবো, তুমি নিজের খেয়াল রেখো কেমন? মালিনী তার বৌমার ঘরের দরজাটা একটু ফাঁকা করে ভেতরটা দেখে। ভেতরের দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মালিনীর পা যেন আটকে গিয়েছিল সেই মেঝেতে। ঘরের মধ্যে শুধু মেঘা ছিল। ও নিজের পা দুটো তুলে আরাম কেদারায় বসে দোল খাচ্ছিল। আরাম কেদারাটা জোরে জোরে দুলে যাচ্ছিল, আর মেঘার গলা দিয়ে এক অদ্ভুত কণ্ঠস্বর বেরিয়ে আসছিল, যেন নারী এবং পুরুষের কণ্ঠ একসাথে শোনা যাচ্ছে। মেঘা শুধু হেসেই যাচ্ছিল এবং অনবরত অস্পষ্টভাবে ভাঙা ভাঙা শব্দে কি একটা বলছিল। হঠাৎ সে তার হাসি থামিয়ে দেয় এবং গম্ভীরভাবে দরজার দিকে তাকায় সে। মালিনী এটা বুঝতে পারল যে মেঘা তাকে দেখে ফেলেছে, তাই সে দরজাটা বন্ধ করে দিয়ে পেছনে সরে আসে। এটা কি ছিল? কি হয়েছে এই মেয়েটার? আমার এখন চলে যাওয়া উচিত। সাহিলও বাড়িতে নেই। আমার কিছু ভালো ঠেকছে না ব্যাপারটা। মালিনী ফিরে এসে তার ঘরের দরজাটা বন্ধ করে নেয়, কিন্তু থেকে থেকেই তার বৌমার বিকট হাসি এবং গম্ভীরভাবে তার দিকে তাকানোটা মনে পড়ছিল। মালিনী তার বিছানায় জড়সড় হয়ে বসেছিল। হঠাৎ সে তার দরজা ধাক্কানোর শব্দ পায়। এত রাতে কে আসতে পারে? বাড়িতে তো শুধু মেঘা আর আমিই আছি। তার দরজা ধাক্কানোর শব্দটা যেন বেড়েই চলেছিল, আর সেটা শুনে মালিনী ভয় ঘেমে উঠছিল। কিছুক্ষণ পরে দরজা ধাক্কানোর আওয়াজটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। মনে হচ্ছে মেঘা ওর রুমে ফিরে গেছে। একবার গিয়ে দেখে আসি। মালিনী দরজার ডোর হোলটা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করে। বাইরে সে দেখে মেঘা তার ভয়ঙ্কর মুখ নিয়ে দাঁড়িয়ে আছে, যেটা দেখে মালিনী আরও একবার চমকে উঠে দরজা থেকে পিছিয়ে আসে। মালিনীর ঘরে হঠাৎ করে রক্তে রাঙা পায়ের ছাপ দেখা যায়। তারপর আবার হঠাৎ করে সেগুলো নিজে থেকেই গায়েব হয়ে যায়। মালিনী এটা স্পষ্টভাবেই বুঝে গিয়েছিল যে কিছু একটা আছে যেটা বারবার তার অস্তিত্বের জানান দিচ্ছে তাকে, যেটা মালিনীকে এটা বুঝিয়ে দিতে চাইছিল যে দরজাটা বন্ধ করে দিলেই তার ভেতরে আসাটা আটকে যাবে না। ভয় মালিনীর মন এবং মস্তিষ্ককে পুরোপুরি কাবু করে ফেলেছিল। সেদিনের রাতটাও যেন মালিনীর কাছে বেশ লম্বা মনে হচ্ছিল। যেন তেন প্রকারণে রাতটা কাটানোর পর পরের দিন সকালে যখন সাহিল বাড়ি ফিরে আসে, তো মালিনী দেখে সাহিলও বেশ চিন্তিত। কি ব্যাপার বাবা, এত চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? মা, মেঘা কি বাড়িতে ফিরেছে? আরে ও গেছে কখন, যে আবার ফিরে আসবে? মেঘার ব্যাপারে তো তুই আর কিছুই বলিস না। যা আমি কাল রাতে দেখেছি, যদি তুই সেটা জানতে পারিস, তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কি বলছো গো মা? কি এমন দেখেছো তুমি কাল রাত্রে? মেঘা কাল রাত্রে বাড়িতেও তো ছিল না, তবে তুমি হঠাৎ কি দেখলে মা? তোর মাথা খারাপ হয়ে যায়নি তো? বাড়িতে ছিল না তো সারা রাত কোথায় ছিল? বাড়িতেই ছিল, আর সারা রাত ও যে কি কি করেছে সেটা শুধু আমিই জানি। কোনো রকমের ভগবানের নাম নিয়ে সারাটা রাত কাটিয়েছি আমি। আরে মা, তোমার সামনেই তো আমি মেঘাকে আমার সঙ্গে করে নিয়ে গেলাম আমার বন্ধুর বিয়েতে। কাল রাত তো সবসময় আমার সাথেই ছিল। জানি না হঠাৎ ভোর 4টের পর কোথায় চলে গেল। আমি ওকে ফোনও করলাম, কিন্তু মনে হয় ওর ফোনটা এই বাড়িতেই ফেলে গিয়েছিল। যখন অনেকক্ষণ খোঁজার পরেও আমি ওকে পেলাম না, তখন আমি বাধ্য হয়ে বাড়ি চলে এলাম। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। কোনটা সত্যি কোনটা ভ্রম, আমার মাথা তো কাজ করাই বন্ধ করে দিয়েছে। আরে তুই তো একা বিয়ে বাড়ি গিয়েছিলি, আর ওই মেঘা সারা রাত এই বাড়িতেই ছিল। আমি নিজের চোখে দেখেছি ওকে। নিজের ঘরে গিয়ে ও পাগলের মতো হাসছিল, আর তারপর আমার ঘরের বাইরে এসে খুব জোরে জোরে দরজায় মারছিল।
একটা পশুর মতন গর্জন করছিল। আমার তো এই সব কিছু অন্য মনে হচ্ছে। যদি তুই নিজের চোখেই সব কিছু দেখতিস তাহলে তুই বুঝতে পারতিস। কি সব কথা বলছো বলো তো মা? আরে বাবা, একটা মানুষ একই সময় দুই জায়গায় কি করে থাকতে পারে? এই গোটা কনফিউশনটা মেঘার কারণেই হচ্ছে। তো তো কোথায় সে? ওকেই জিজ্ঞেস করা যাক না যে কাল রাত্রে ও কোথায় ছিল। এমনটা নয় তো মা যে এই বাড়িতে মেঘার মতন দেখতেই অন্য কেউ ঢুকে পড়েছে। এখানে কোনো সিনেমা চলছে নাকি যাতে কেউ ডবল রোল করেছে আর সে আমাদের বাড়িতে চলে আসবে? মেঘা, কোথায় তুমি মেঘা? সাহিল বারবার করে চিৎকার করে মেঘার নাম ধরে, কিন্তু তবুও মেঘা সামনে আসে না। ও তো উত্তরই দিচ্ছে না মা। ও কোথায় গেল? আরে ও নিজের রুমে আছে, আর কোথায় যাবে? দেখ বাবা, আমি তো তোর রুমে একদমই যাব না। তুই নিজেই যা আর নিজের চোখে গিয়ে দেখ। মায়ের কথাটা শোনার পরে সাহিল দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠে তার ঘরের দিকে চলে যায়। তখন সে দেখে যে তাদের ঘরে রাখা আরাম কেদারাটা একা একাই দুলছে। মেঘা, মেঘা, কেউই তো নেই ঘরে। ঘরটা তো খালিই পড়ে আছে। আর তুমি বলছো যে ও সারা রাত কাল এই ঘরেই ছিল। মা, আমাদেরকে মেঘাকে খুঁজে বার করতে হবে। ও হঠাৎ করে এভাবে কোথায় উধাও হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না যে এখন কোথায় যাব, কোথায় খুঁজবো ওকে। আরে কি দরকার ওই অলক্ষণে মেয়েটাকে তোর আর খুঁজে বার করার? আমার তো মনে হয় ও কোনো মানুষ নয়, ও একটা ডাইনি। যেদিন থেকে এই বাড়িতেও এসেছে কিছু না কিছু অলক্ষণে ঘটনা ঘটেই চলেছে। এর আগেও আমি একই সময় ওকে দু জায়গায় থাকতে দেখেছি। আমি বলছি শোন, যে ভালো হয়েছে যে ও নিজেই চলে গেছে, ঘাড় থেকে নেমে গেছে, ভালো হয়েছে। মা, তুমি এসব কি কথা বলছো? মেঘা আমার বউ। আমি ওকে খুব ভালো করে চিনি। ও কোনো ভূত বা ডাইনি নয়। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে ওর সাথে। আমি যাচ্ছি পুলিশের কাছে রিপোর্ট লেখাতে। মেঘার সাথে আবার কোনো অঘটন না ঘটে যায়। আরে পুলিশে রিপোর্ট লিখিয়ে কোনো লাভ হবে না। আমার সঙ্গে পাহাড়ে থাকা বাবার কাছে চল, এবার উনিই কোনো আমাদের উপায় বলতে পারবেন। আমার তো এটা অন্যরকম কিছু মনে হচ্ছে। মালিনী এবং সাহিল পাহাড়ের ওপরে থাকা সাধু বাবার কাছে যায় এবং তারপর তাকে সব কথা খুলে বলে। বাবা চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য তার সাধনায় লীন হয়ে যায়। কিছুক্ষণ পরেই, তোমার বৌমার কাছে সময় বেশ কম। কাল অমাবস্যার রাত। অমাবস্যার রাতে অশুভ শক্তির তেজ সব থেকে বেশি থাকে এবং তোমার বৌমা যেই শক্তির প্রভাবে রয়েছে না, সে তো এমনিতেই প্রচণ্ড ভয়ঙ্কর। কিন্তু বাবা, আমার বউ তো নিখোঁজ। ও যে কোথায় আছে তাই তো জানি না। এখন আমি কি করব বলুন তো? কোথায় গিয়ে খুঁজবো? ঠিক আছে, চলো আমার সাথে। সাহিল এবং মালিনীর সাথে সাধু বাবা তাদের প্রাসাদে এসে পৌঁছয় এবং সেই প্রাসাদের ভেতর প্রবেশ করে। তারপর সে সেখানে বসে মন্ত্র সাধনা করেন। তোমার বউ এখানে কোথাও আশেপাশেই আছে, কিন্তু কোথায় আছে তা জানতে হলে আমায় নিজের তন্ত্র শক্তির ব্যবহার করতে হবে। তোমাদের বাড়ির আশপাশে কি এমন কোনো নির্জন বাড়ি আছে যেখানে কেউ আসা যাওয়া করে না? হ্যাঁ বাবা, মনে পড়েছে। বিয়ের পরে আমি যখন প্রথমবার মেঘাকে নিয়ে এই বাড়িতে আসছিলাম, তখন রাস্তাতেই চৌসরের প্রাসাদটা পড়েছিল। আমার বারণ করা সত্ত্বেও মেঘা ওই প্রাসাদের ভেতরে গিয়েছিল এবং একটা ফটোও তুলেছিল। দাঁড়ান, আমি আপনাকে ফটোটা দেখাচ্ছি। তাড়াহুড়ো করে সাহিল তার পকেট থেকে ফোনটা বার করে এবং সাধু বাবাকে সেই ফটোটা দেখায়। ফটোতে সাধু বাবা মেঘার পেছনে একটা কালো ছায়া দেখতে পান, যা দেখে সাহিল, মালিনী এবং সাধু বাবা তিনজনেই চমকে ওঠেন। এখন তো নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে কিছুদিন ধরে আপনাদের বাড়িতে যা চলছে তার আসল কারণটা কি। কোথায় আছে সেই প্রাসাদ? আমায় সেখানে নিয়ে চলো, হয়তো তোমাদের সব প্রশ্নের উত্তর সেখানেই পাওয়া যাবে। সাহিল এবং মালিনী সাধু বাবাকে তাদের নিজেদের বাড়ির থেকে কিছু দূরেই অবস্থিত চৌসরের প্রাসাদে নিয়ে যায়। গোটা গ্রামের মানুষই এটা বিশ্বাস করত যে প্রাসাদের মধ্যে এমন কিছু একটা আছে যার কারণে সেই প্রাসাদের আশেপাশে গেলে সকলেরই গা ছমছম করে।
সেই প্রাসাদের মালিক এবং তার পরিবার বহু বছর আগেই প্রাসাদটিকে ভগ্ন অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিল। মালিনী, সাহিল এবং সাধু বাবা তিনজনেই এসে পৌঁছয় সেই প্রাসাদে এবং দেখে যে সেখানে টাঙানো দোলনায় মেঘা বসে দোল খাচ্ছে এবং অনবরত হেসেই চলেছে। যেমনটা আমি ভেবেছিলাম, তার মানে আমার সন্দেহই ঠিক। আপনারা পেছনে সরে যান, আমি জানি আমায় কি করতে হবে। বাবা নমো নারায়ণ ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করে প্রাসাদের দরজা খুলে মেঘার দিকে আস্তে আস্তে এগিয়ে যান। ওনার কাছে থাকা সিঁদুর দিয়ে দোলনায় বসে দোল খেতে থাকা মেঘার চারপাশে একটা গণ্ডি কেটে দেন এবং তারপর মন্ত্রপাঠপূর্বক তার কলস থেকে জল নিয়ে ছিটিয়ে দেন মেঘার দিকে। সাধু বাবার অনবরত মন্ত্রোচ্চারণের কারণে মেঘা মাটিতে বসে পড়ে চিৎকার করতে থাকে। এ কি হচ্ছে আমার মেঘার সাথে বাবা? ও ঠিক হয়ে যাবে তো? আমার মনে হচ্ছে ও খুব কষ্ট পাচ্ছে বাবা। বাবা তার ইশারায় সাহিলকে পিছন দিকে সরে দাঁড়াতে বলে এবং অনবরত তিনি মন্ত্র পাঠ করতে থাকেন। কিছুক্ষণ পরে মেঘা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বাবা ইশারায় সাহিলকে বলে মেঘাকে কোলে তুলে নিতে। সাহিল মেঘাকে কোলে তুলে নিয়ে প্রাসাদের বাইরে চলে যায়। তারা প্রাসাদের বাইরে বেরিয়ে যেতেই বাবা মন্ত্রপাঠ পূর্বক প্রাসাদের দরজা বন্ধ করে তাতে নকশাসূত্র বেঁধে দেয় এবং একটি ধাগা মেঘার গলাতেও পরিয়ে দেন। তোমার স্ত্রী এখন বিপদমুক্ত, কিন্তু মনে রেখো, মেঘাই শুধু নয়, এই গ্রামের কোনো মহিলা যেন প্রাসাদের আশেপাশে না আসে। তুমি কি জানতে চাও না যে তোমার স্ত্রীর সাথে আসলে কি হয়েছিল? এই প্রাসাদের মধ্যে এক শক্তিশালী জিনের ছায়া আছে। তোমাদের সময়টা বেশ ভালো যে সঠিক সময়ে আমার সন্ধান পেয়েছো তোমরা, নয়তো ভয়ঙ্কর বিপদ হতো তোমাদের। এতদিন ধরে যে তোমাদের ভ্রমিত করে ঘুরে বেড়াচ্ছিল, সে আসলে একটি জিন, যে তোমার স্ত্রীকে নিজের সঙ্গে করে নিয়ে যেতে চাইছিল। তোমরা হয়তো জানো না যে জিন ভয়ঙ্কর শক্তি রাখে। একবার যদি কারোর পিছনে পড়ে যায়, তবে সহজে তার পিছু ছাড়ে না সে।